আমরা যারা এদেশের সংবিধান বা সংবিধান সম্মত যে প্রতিষ্ঠানগুলো নিয়ে খুব চিন্তিত, যে প্রতিষ্ঠানগুলোর উপর গণতন্ত্র নির্ভর করে, বারবার মনে হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে। আমাদের দেশের গণতন্ত্রের এখন কি হাল, আমি সে বিষয়ে বারবার আলোচনা করেছি। বারবার বলতে চেয়েছি যে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যে যে শর্তগুলো থাকা উচিত ক্রমশই আমাদের দেশের চারপাশ থেকে সেটা উধাও হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান যা গণতন্ত্রকে রক্ষা করতে পারে, সেই প্রতিষ্ঠানগুলোর হালও যে খুব খারাপ সেটাও বারবার আলোচনায় এনেছি। এত কিছুর মধ্যেও একটা প্রতিষ্ঠানের উপরে আমাদের বিশ্বাস ছিল। আমরা বিশ্বাস করি যে এই প্রতিষ্ঠানটা অন্তত এখনো পর্যন্ত গণতন্ত্রকে রক্ষা করবার একটা সামান্য হলেও দায়িত্ব পালন করে চলেছে, সেটা বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা আর কিছু না হোক, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যদি সংকটে পড়ে তা নিয়ে কিছু প্রশ্ন তোলে এবং রাজনৈতিক নেতা নেত্রী যারা সংবিধানের বিভিন্ন নিয়মকানুন মাঝে মধ্যেই লঙ্ঘন করেন, উপেক্ষা করেন, তা নিয়ে প্রশ্ন করতে চেয়েছে, প্রশ্ন করেছে। সুপ্রিম কোর্ট বারবার এদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে এবং তাদের নেতৃবর্গকে গণতন্ত্রের রীতি নীতি মনে করিয়ে দিয়েছে। সরকারের স্বেচ্ছাচারী হয়ে ওঠার পথেও সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ বারবার তাদের বার্তা দিয়েছে। সেই সূত্রে আমাদের বিচার বিভাগ, বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। কিন্তু কোথাও যদি এমনটা হয় যে বিচার বিভাগও ক্রমশই নড়বড়ে হয়ে যাচ্ছে, বিচার বিভাগের মধ্যেও দুর্নীতি গেড়ে বসছে, এটা যদি সামনে আসে তাহলে কিন্তু খুব বিপদের কথা। তেমন একটা বিপদের আঁচ আমরা পেলাম সম্প্রতি। যেভাবে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়িতে টাকা পাওয়া গেছে বলে শোনা গেল এবং তারপরে দেখা গেল সত্যি তার বাড়ির স্টোর রুমে পোড়া টাকার বান্ডিল, এখনো পর্যন্ত যা হিসেব তাতে প্রায় 15 কোটিরও বেশি টাকা পোড়া অবস্থায় ছিল তার বাড়ির স্টোর রুমে। এমনটা যদি হয় তাহলে তো খুব মুশকিল। কেন একজন বিচারপতির বাড়িতে এইরকম টাকার বান্ডিল থাকবে? এটা তো প্রশ্ন উঠবেই। কারণ আমাদের চারপাশে যা যা ঘটছে, আমাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বাড়ি থেকে যেভাবে অবৈধ টাকা মাঝে মধ্যে উদ্ধার হয়, একজন বিচারপতির বাড়ি থেকেও যদি সেরকম টাকা পাওয়া যায় তা নিয়ে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অন্তর তদন্তের নির্দেশ দিয়েছে বিষয়টা নিয়ে। এখনো বিষয়টা পুরোপুরি আমাদের সামনে আসেনি, কিন্তু অত্যন্ত সন্দেহজনক, অত্যন্ত আশঙ্কার এই জিনিসটা। ঠিক এই পরিপ্রেক্ষিতে আর একটা বিষয় আমাদের ভাবাচ্ছে, যদি এটাকে সামনে রেখে আমাদের কোনো সরকার কোনোভাবে এমন একটা বিল আনে যা দিয়ে সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করা যায় বা সুপ্রিম কোর্ট সরকারের মুখাপেক্ষী হয়ে উঠবে এমন একটা অবস্থা তৈরি করা যায়, তাহলেও তো সেটা খুব বিপদের কথা। আমাদের আশঙ্কা দুদিকেই। এই যে সন্দেহটা তৈরি হচ্ছে এটা একেবারে অমূলক নয়। অন্যদিকে এটাকে ঢাল করে যদি কোনোভাবে জনপ্রতিনিধিরা, আমাদের দেশের যে জনপ্রতিনিধি তাদের যা চরিত্র বিভিন্ন সময় আমরা দেখেছি, তাদের উপর আমাদের একদমই ভরসা নেই। তারা যদি সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করবার জন্য কোনো আইনসভায় আনে এবং সেটা যদি পাশ হয়ে যায় তাহলেও তো বিপদের কথা। কারণ তাহলেও দেখা যাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক দলগুলো কোনো না কোনোভাবে, সেটাও খুব বিপদের। কারণ আমাদের দেশের কোনো রাজনৈতিক দলই গণতন্ত্রের প্রতি বিন্দু মাত্র তাদের দায়বদ্ধতা দেখায় না, এটা বারবার প্রমাণিত হয়েছে। ফলে তো গোটা বিষয়টা না আমাদের কাছে খুব উদ্বেগের, খুব আশঙ্কার। কি করে আমরা এখান থেকে পরিত্রাণ পাবো সেই বিষয়টা আমাদের আলোচনায় আনতেই হবে। আমাদের বুঝতেই হবে যে যদি এই রকম অবস্থা তৈরি হয়, বিচার বিভাগ, বিচারপতিরা দুর্নীতিগ্রস্ত, এই আশঙ্কা বা এই রকম উদ্বেগ যদি তৈরি হয়, আমি আবার বলছি এটা আমাদের আশঙ্কার কথা, আমাদের উদ্বেগের কথা, কোনো প্রমাণ নেই। কারণ যশবন্ত বর্মা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বলেছেন একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে
এটাও তো প্রশ্ন যে বাড়ির স্টোর রুমে কেউ এত টাকা রেখে দেয়, রেখে দেওয়া সম্ভব? একজন বিচারপতি, তার তো বুদ্ধি একদম নেই এমনটা মনে করবার কোনো কারণ নেই। তাহলে তিনি বাড়ির স্টোর রুমে, যেখানে অনেকে আসবেন যাবেন, সেখানে বস্তায় করে টাকা রেখে দেবেন? এটা ভাবাও তো খুব মুশকিলের। তাহলে কি ঘটলো, কি হলো, গোটা বিষয়টা সামনে আনা খুব জরুরি। আমাদের আশার কথা যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ওই বিচারপতির বিচার কার্য চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, একটা অন্তর্তদন্ত চলছে, গোটা বিষয়টা সামনে আসবে এটা আমরা প্রত্যাশা করি। এবং আরও একটা বিষয় কিন্তু এখানে আমাদের বলে রাখা দরকার, যে এখনো পর্যন্ত বিষয়টা কিন্তু সামনে আসছে, এমনটা নয় যে সবটাই চেপে যাওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা যেমন দেখি জানা যায় না, বোঝা যায় না, এক্ষেত্রে তেমনটা হয়নি। পর্যায়ক্রমে 14 তারিখ ঘটনা ঘটবার পরে একটু একটু করে গোটা বিষয়টি কিন্তু সামনে আসছে, এবং এখন কি অবস্থায় রয়েছে সেটাও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে একটা কমিটি তৈরি করা হয়েছে, অন্তর্তদন্ত চলছে, এবং তাকে কি কি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের প্রাথমিক জবাব তিনি কি দিয়েছেন তাতে আদৌ সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্টের অন্তর্তদন্ত কমিটি, আরও তদন্ত আনা হবে। গোটা বিষয়টা কিন্তু এখন এই পর্যায়ে রয়েছে। এটাও আসার কথা যে অন্তত কিছু হলেও একটা প্রক্রিয়া শুরু হয়েছে, গোটা বিষয়টা রহস্য উদ্ঘাটনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা বুঝতেই পারি না, মানে বিশেষ করে রাজনৈতিক দলের ক্ষেত্রে হলে কেন তারা ছাড়া পেয়ে যাচ্ছেন, কেন তাদের ধরা হচ্ছে আমরা জানতেই পারি না। এক্ষেত্রে অন্তত সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই বিষয়টা সম্পর্কে জানিয়েছে, বিভিন্ন সংবাদপত্রে সেটা রিপোর্ট হিসেবে আসছেও। এটা অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো। আমরা প্রত্যাশা করব গোটা বিষয়টা সামনে আসবে এবং আমাদের বিচার বিভাগের উপরে আমাদের যে আস্থা সেটা অটুট থাকবে, সেটা রাখতেই আমরা চাই। এবং এই সূত্রেই আমাদের যে আশঙ্কা, যে উদ্বেগ, যে আমাদের গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলো তো দুর্বল হয়ে গেছে, এখন এইটাও যদি দুর্বল হয়ে যায়, আমরা কোথায় দাঁড়াবো, আমরা গণতন্ত্রের বড়াই আদৌ আর করতে পারবো কি না, সেটা নিয়ে খুব আশঙ্কা তৈরি হচ্ছে। আমার আলোচনার প্রথম পর্যায়ে আমি এই বিষয়টার উপরে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে আজকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব কিছু পরেই, সেটা হচ্ছে যে আরজি কর মামলার একটা নতুন মোড় শুরু হলো কিনা। আরজি কর মামলায় আজকে আমাদের হাইকোর্ট, যেহেতু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে হাইকোর্ট এই মামলার শুনানি চালাতে পারবে, তারা শুনতে পারবে এবং সিবিআইকে তারা তাদের নির্দেশ জারিও করতে পারবে, সেই সূত্রে আজকে প্রথম শুনানি ছিল হাইকোর্টে। বিচারক দীপঙ্কর ঘোষ কিছু প্রশ্ন রেখেছেন, আমরা সেই বিষয়টা পরের পর্যায়ে আলোচনা করব। আমার প্রথম পর্যায়ে আলোচনা যে বিচার বিভাগ নিয়ে যে সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে গণতন্ত্রের পক্ষে, সেটা কতটা বিপদের। আলোচনার জন্য এই মুহূর্তে আমন্ত্রণ জানিয়েছিলাম যে সমস্ত অতিথিদের, তাদের মধ্যে যারা সংযুক্ত হচ্ছেন, আসুন প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করি। আমি খুব দুঃখিত, বিচারপতির নামটা আমি ভুল বলেছি। আমাদের হাইকোর্টের বিচারপতির নাম তীর্থঙ্কর ঘোষ, যার এজলাসে আজকে শুনানিটা ছিল। তীর্থঙ্কর ঘোষ, ভুল বলবার জন্য আমি দুঃখিত। আলোচনার জন্য আজ যাদের আমি দেখেছি, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন আইনজীবী, একজন আনিসুর রহমান এবং অন্যজন পৃথ্বীজয় দাস। পৃথ্বীজয় আজ আইনজীবী হিসেবেই রয়েছে, যদিও পৃথ্বীজয়ের অন্য একটা পরিচয় আছে, বিজেপি রাজনীতি করে, বিজেপি রাজনীতির একেবারে তরুণ মুখ। আমি সবাইকেই আজকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো মিরাতুনজির কাছে, প্রথম আসি। মিরাতুনজি, বারবার করে আমি আমার এই অনুষ্ঠানে যে আলোচনাটা বারবার করে এনেছি যে গণতন্ত্র বিপদগ্রস্ত হচ্ছে, আমাদের দেশের গণতন্ত্র ক্রমশই অসুস্থ হয়ে পড়ছে, সেই সূত্রে আপনি বারবার করে বলেছেন যে গণতন্ত্রকে বাঁচাবার জন্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সক্রিয় থাকা খুব জরুরি, সংবাদ মাধ্যম তার মধ্যে একটা, এবং সংবাদ মাধ্যমের কি অবস্থা হয়েছে আমরা প্রতিদিন দেখছি, কি রাজ্যে কি দেশে। এখন বিচার বিভাগ ছিল, সেই বিচার বিভাগটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে নাগরিক হিসেবে, গণতন্ত্রপ্রিয় নাগরিক হিসেবে আমাদের বিপদটা কি আরও বাড়ছে না? এবং আমাদের আশঙ্কার জায়গাটা, যেটা নিয়ে আমি বলতে চাইছি যে কতটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, এইরকম একটা সন্দেহের জায়গা যদি তৈরি হয়। বিসর্জন দেওয়া হয়ে গেছে কবে, সুতরাং গণতন্ত্রকে আর বাঁচানোর খুব উপায় আছে বলে মনে হচ্ছে না। এই বিসর্জিত গণতন্ত্রকে এখন গঙ্গা থেকে তুলে এনে শুদ্ধ করা বা বাঁচানো, সেটা চেষ্টা বোধহয় জরুরি। আমি গণতন্ত্রের স্তম্ভ ইত্যাদির দিকে না যেয়ে অন্যভাবে বিষয়টাকে দেখতে চাচ্ছি, সাধারণ মানুষের দৃষ্টিতে তিনটে কথা বলবো। 1 নম্বর কথা হলো, তাহলে কি শস্যের মধ্যেই ভূত?
সর্ষেতেই যদি ভূত থাকে তাহলে মহাবিপদ। আমরা অপরাধমুক্ত দেশ চাই, অপরাধমুক্ত রাজ্য চাই। সেখানে আমাদের সহায় হলো বিচার ব্যবস্থা। আর সেই বিচার ব্যবস্থা অর্থাৎ ভূত ঝাড়াতে গেলে ওঝা লাগে, আর ওঝা যদি দেখা যায় যে যে শস্যে ব্যবহার করছে ভূত ঝাড়ানোর জন্য সেই শস্যের মধ্যেই ভূত রয়ে গেছে, তাহলে যে বিপন্নতা তৈরি হয় সেটা আজকে তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে এই বিচারপতি বিষয়ক ঘটনায়। ১ নম্বর কথা আমার। দ্বিতীয় কথা হচ্ছে, সেক্ষেত্রে আমার দুটো কথা খুব মনে হচ্ছে। বিচারপতি যেভাবে অভিযুক্ত হয়েছেন, অবৈধ অর্থ সঞ্চয় বিষয়ক যে ধারণা আমাদের সৃষ্টি হয়েছে, আমাদেরকে অত্যন্ত বিভ্রান্ত করেছে, যেমন তেমনি কষ্টও দিয়েছে। আমি তো খুব কষ্ট পাচ্ছি। বিচারপতির বিরুদ্ধে নানা রকম অভিযোগের আগে আমরা শুনেছি, কিন্তু এই প্রকার অভিযোগ, দুজন আইনজীবী আছেন তারা বলতে পারবেন, এই প্রকার অভিযোগ যেন একেবারেই নতুন বলে মনে হচ্ছে। তা আমার কেবল দুটো বিকল্পের কথা, বিকল্প সম্ভাবনার কথা মনে হচ্ছে। যেভাবে অর্থগুলোকে বাড়িতে অগ্নিকাণ্ড লেগেছে সেই সূত্রে এই অবৈধ অর্থ সঞ্চয় আবিষ্কৃত হয়ে গেল বিচারপতির ঘরে, তাতে দুটো বিকল্পের কথা আমার মনে হচ্ছে সম্ভাবনা। এক, মনে হচ্ছে এই বিচারপতি মানুষটি কি ব্যক্তি হিসেবে খুব নির্বোধ। এতখানি নির্বোধ কাণ্ড কারখানা তিনি করলেন যে ঘরের সঙ্গে সংশ্লিষ্ট একটা জায়গায় বেআইনি অর্থ সেগুলোকে মজুত করে রেখেছেন। একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না, সম্ভাবনাটা প্রবল হতেই পারে। দ্বিতীয় হলো, তিনি কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন? তার পদমর্যাদা অনুযায়ী যে বিচারপতির পদে তিনি বসে আছেন, সেটা আমাদের দেশে একটা অভাবনীয় পদমর্যাদা। আমাদের কাছে, সকলের কাছে বিচারপতি মানে আমরা খুব সম্ভ্রমের চোখে এবং খুব নির্ভরযোগ্য বলে মনে করি। অপরাধতন্ত্র থেকে মুক্ত করার ক্ষেত্রে এদের ভূমিকা অবিশ্বাস্য শুধু নয়, কিছুতে অস্বীকার করা যায় না, অনস্বীকার্য। এখন মুশকিল হচ্ছে, আমার দ্বিতীয় বিকল্প যে সম্ভাবনার কথা আমার মনে হচ্ছে, তিনি কি বিচারপতি ছিলেন বলেই ওই রকম নিজের বাড়ির সঙ্গে ঘরে ওই রকম ভাবে অর্থগুলোকে রেখে দিয়েছেন, মজুত করে রেখেছেন, ভেবেছেন যে আমার গায়ে স্পর্শ করবে এমন অকুতভয় হয়ে শোনা যাচ্ছে। আমি বলছি, আপনি বলছেন কিছুটা অকুতভয় হয়েই তিনি এরকম একটা টাকা রেখে দিতে পারেন, অকুতভয় পদমর্যাদার জোরে। অকুতভয় মানে তার অবস্থান সম্পর্কিত একদম। যে আমার গায়ে হাত দেবে কে, আমাকে ছোবে কে, আমাকে ধরবে কে, আমি যে অর্থ রেখেছি সেটা ধরবার কোনো স্পর্ধা কারণ নেই, কেউ পাবে না। হয়তো সেটাও নজরদারির মধ্যে রেখেছিলেন। তাহলে কি এরকম একটা ব্যাপার ঘটেছে? এই দুটো সম্ভাবনা, দুটো বিকল্পের কোনো উত্তর আমি পাচ্ছি না, আর পাচ্ছি না বলে অত্যন্ত বিভ্রান্ত, অসুবিধার মধ্যে আছি। শেষ কথা আমার, বিচারপতির এই অর্থ সঞ্চয় সম্পর্কিত একটা অবিশ্বাস্য ঘটনা, পাশাপাশি আমরা চাইছি, অভয়া বলে সবাই, আমি বলি না, নিহত চিকিৎসক, নৃশংসভাবে নিহত হয়েছেন চিকিৎসক আমাদের রাজ্যে, তার ক্ষেত্রে কি প্রশ্ন হচ্ছে, কেউ কি প্রশ্ন তুলছে তাকে হত্যা করা হলো কেন? এই প্রশ্ন এখন থেমে গেছে। এখন শুধু একটা প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো মিরাতুন্দি। না না, এটা বলে আমি শেষ করবো, এটা বলে আমি শেষ করবো। একদম সূত্র আছে, ন্যায় বিচার চাই। অমুকের, আমি অভয়া বলতে ভালোবাসি না, অমুকের ন্যায় বিচার চাই, সেই সুরটা এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে ভারতবর্ষে। সেই ভারতেরই বিচারপতির এইরকম অপরাধ কাণ্ড, তাহলে বিচারপতির এই অপরাধ কাণ্ড আর অন্যদিকে ন্যায় বিচার চাই, এই সুর, এই দুইয়ের মধ্যে সাংঘাতিক একটা বৈপরীত্য আছে না? ঠিক ঠিক, ভয়ঙ্কর বৈপরীত্য। ঠিকই তো। তাহলে আর বিচার চাইবো বা সুবিচার চাইতে যাবো কোথায়? আমি অধ্যাপক চক্রবর্তীর কাছে আসবো, রাজাগোপাল ধর চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী, আপনি শুনলেন আমাদের উদ্বেগের কথা, আপনিও বারবার এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যে গণতান্ত্রিক পরিসরটা যদি সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে সাধারণ নাগরিক জন্য খুব বিপদ। নাগরিকরা তো আসলে গণতন্ত্রের মধ্যেই ভালো থাকেন, গণতন্ত্রের রীতিনীতি যাতে বজায় থাকে সেটা তো দেখতে হবে। কোনো রাজনৈতিক দলই তো সে বিষয়ে খুব দায়বদ্ধতা দেখাতে পেরেছে এমনটা নয়। সেখানে বিচার বিভাগকেও যদি এই দোষে দুষ্ট হয়, তাহলে সত্যি আমরা কোথায় যাব? হ্যাঁ, দেখুন,
আমাদের কারোর উপর যে বিশেষ ভরসা আছে তা নয়, তবে যেটা ঘটে আসছে যে কিছু প্রতিষ্ঠানের উপরে আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে। আমরা ব্যাংকে টাকা রাখি, কেননা ব্যাংক ডিলস ইন কনফিডেন্স, এটাই বলে ব্যাংক আমাদের ভরসা দেয়, আমার টাকা আছে সেটা সে ব্যাংক সরিয়ে দেবে না, হ্যাঁ, মেনে নেবে না, বা যে বাংলায় যেটা আমরা বলি, আমাদের সে ভরসা আছে বলেই টাকা রাখি। এবং আমরা অনেকেই জানি কত টাকা ইন্স্যুরেন্স আছে, আমরা ইন্স্যুরেন্স যত টাকা থাকে তাতে বেশি রাখি, ব্যাংকের প্রতি আমাদের এতটাই ভরসা। ঠিক একই ভরসা আমাদের আছে বিচার লয়ের ব্যাপারে। আমরা মনে করি যে তারা রক্ত মাংসের মানুষ হলেও তারা যে পজিশনে বসেছে, সংবিধান তাদের যে অধিকার দিয়েছে, তার তার সেই অধিকার বলে তারা দেশের মানুষকে তারা সুবিচারটা দেবে। তো এটাও আমরা জানি যে বিচারপতি তোমার বিচার করবে কারা, সেটাও আমরা জানি। তবুও আমাদের বিশ্বাসটা এতকাল চলে এসেছে। কিন্তু এটাও শোনা যায় বিচারপতিদের সম্বন্ধে, যে টাকার ব্যাপারটা আমরা দেখলাম, যারা দেখেন যে খুব তাড়াতাড়ি বড় অনেক আদালতে দেখা যায় এই ও হ্যাঁ দিনের পর দিন বসে থাকছে, তাদের মামলা উঠছে না, কিছু কিছু উকিলের মাধ্যমে মামলা খুব তাড়াতাড়ি চলে যায় এবং অ্যাপিল করলেই সে মামলা শোনা হয়। তো মানুষের মধ্যে তো, মানুষ তো ধন দেয় না, কি করে সেটা সম্ভব? তো মানুষের তাই কোনো কোনো উকিল এত টাকা নেন, সে টাকাটা নিজে নেন না তাকে দেন, এই প্রশ্নগুলো থেকে যায়। এগুলো জবাব কেউ কোনোদিন পায়নি, তার ফলে এখন বোধহয় পেয়ে গেল। কেননা হোলির অগ্নিকাণ্ড, হোলিকা আগুনে সেটা জ্বলেছে কিনা আমি জানি না, হোলিকা আগুনে সব পাপ যায়, এটা আমাদের হিন্দুদের বিশ্বাস, কিন্তু সেটা ঘটেছে কিনা আমার জানা নেই। অ্যাটলিস্ট আগুন জানিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থার করুণ অবস্থা। আগুনে জ্বলে পুড়ে গেছে তার পাপ বা কিছু যাই হোক, কিন্তু বিচারপতি যেভাবে নিজেকে ডিফেন্ড করলেন, হ্যাঁ, এটা একটা কনস্পিরেসি, যেন কোনো কোনো দৈত্য দানব তার ঘরে টাকা রেখে দিয়ে এসেছে। এটা উনি বললেন আমি রাখিনি, এটা একটা কনস্পিরেসি, 15 কোটি টাকা তার ঘরে কেউ রেখে এসেছে। এই ধরনের দেখুন একটা বিচারপতির যে ডিফেন্স, এটা আমাদের অত্যন্ত, উনি এটাও বলছেন যে আমার আউট হাউসে রাখা হয়েছে, মেন বাড়ি থেকে সেটা দিচ্ছে। এখন দেখুন একজন বিচারপতি, পাওয়ারফুল বিচারপতি, তার মানে বাড়ির সংলগ্ন কোনো বাড়িতে কেউ কোনো দুষ্কৃতী অত টাকা রাখতে পারে, কারণ বোঝাই যাচ্ছে যে উনি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে একটা মানে জালে আটকে পড়ছেন। আপনারা বলছিলেন যে কোর্টের সুগান গাইছিলেন, কিন্তু তারাও কিন্তু মানে তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দিয়ে ভেবেছিল ব্যাপারটা মিটে যায়। এটা কিন্তু আপনারা নজর রাখবেন। আমি যেহেতু আমাদের দেশের কোর্ট এখনো সেভাবে মানুষ সমালোচনা করতে চায় না, আমিও চাই না কোর্টের যে মর্যাদা আছে সেটা থাকুক, না হলে সব হারিয়ে যায়। আমি ভগবানকে বিশ্বাস করি, কেননা ওই একটাই জায়গা, যদি সেটাও আমি বিশ্বাস না করি আমার কিছুই আর থাকে না। কোর্টও ঠিক তাই, আমার বিশ্বাসে সব জায়গায় ভেঙে চুরমার হয়ে যায়, বেঁচে থাকার আর কোনো আমার কাছে কোনো কিছুই থাকে না। অন্ধের যেমন যষ্টি, সাধারণ মানুষের ভগবান বা বিচারক। কিন্তু যখন দেখা গেল এই ধরনের ঘটনা ঘটছে, তখন এটা পরিষ্কার হচ্ছে যে যশবন্ত একজন নয়, কয়েক হাজার যশবন্ত আছেন। সবাই যশবন্ত কিন্তু আমি বলবো না, কেননা কোনো প্রফেশনটাই সবাই এরকম যশবন্ত হয়ে গেলে হ্যাঁ সে প্রফেশনটার গুরুত্ব হারিয়ে যায়, তার যে মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা হারিয়ে যায়, সবাই নিঃসন্দেহে নয়। কিন্তু যশবন্ত যে একজন নয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক যশবন্ত রয়েছেন, এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। বেশ কিছু বিচারপতি, বেশ কিছু মানে আইনজীবী, তারা সজোরে প্রতিবাদ করেছেন। হ্যাঁ, আমরা মনে করছি, এক লাইনে শেষ করবো, যে আমরা হয়তো অনেকেই মনে করছি যে যে রাজনৈতিক দল থেকে এরা বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট যদি সরিয়ে রাখা যায় সঠিক হবে, কিন্তু যেভাবে অ্যাপয়েন্টেড হচ্ছে সেটাও কি তাদের হয়তো দলের ছায়া থেকে তারা মুক্ত, তাহলে নিজেদের যে নেপোটিজম, ফেভারিটিজম, সেখান থেকে কি মুক্ত? বোধহয় মুক্ত নয়। ভাববার অনেক কিন্তু সময় এসছে। 15 কোটি টাকা হোলিকার আগুন জানিয়ে দিয়েছে, কত পাপ হয়ে আছে একেবারে উচ্চস্থান। হ্যাঁ, একদম ঠিক। এখানে আমি প্রশ্নগুলো নিয়ে আসবো।
দুজন আইনজীবী আছে, আমি আনিসুর রহমানের কাছেই প্রথম আসি। আনিসুর বাবু, আপনি শুনলেন যে সত্যি তো একটা তো প্রশ্ন যে ওনার বাড়িতে টাকা পাওয়া গেছে, এবং তারপরে এটা তো ঘটনা বারবার করে বলা হচ্ছে যে আমরা বিচার বিভাগের উপরে আস্থা রাখছি, কিন্তু বিচার বিভাগ সত্যিই কি আস্থা রাখার? এই যে মীরাতন্দি প্রশ্ন করলেন যে ন্যায় বিচার চাওয়া হচ্ছে, ন্যায় বিচার কার কাছে চাওয়া হবে এই যদি অবস্থা হয়? এবং নিম্ন আদালতগুলো, এটা তো আশ্চর্যজনক, আপনিও জানেন, আপনি নিজে আইনজীবী, যে নিম্ন আদালতগুলো এমন কিছু রায় দেয়, উচ্চ আদালতে গিয়ে সেটা অবাক হয়ে বিচারপতি বলেন এরকম রায় কেউ দিতে পারে? এখন নিম্ন আদালতের বিচারক আইন সম্পর্কে কিচ্ছু জানেন না এমনটা তো নয়, কিন্তু তবু সেই রায় তারা দেন, যে রায়গুলো হয়তো প্রভাবশালী কিংবা রাজনৈতিক ক্ষমতাসীন কোনো দলের পছন্দের, সেই রায়গুলোই সাধারণত নিম্ন আদালতে হয়ে থাকে। আমরা তো তাই দেখে এসেছি। এর পিছনে সত্যি তো এটা তো আশঙ্কার জায়গা, উদ্বেগের জায়গা। যদি এটা হয় তাহলে আর আমাদের রইল কি? আমরা গণতন্ত্রের নিরাপত্তার জন্য কোথায় যাব? বিষয়টা সত্যি উদ্বেগের, যে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের যে অন্যতম যে স্তম্ভ এক বিচার বিভাগ, তাকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে বেশ কয়েক বছর ধরে। এবং তার পরিপ্রেক্ষিতে সর্বশেষ সংযোজন বিচারপতি যশবন্ত ভার্মার যে বাড়ির সংলগ্ন যে স্টোর রুমে সেখানে টাকা পাওয়া, সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রায় এক দশক বা তারও বেশি সময় ধরে বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি তারা কিন্তু মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তারা অন্যান্য যে স্বাধীন সংস্থাগুলো আছে আমাদের দেশের, সেগুলোকে ইতিমধ্যে তারা তাদের অনেকটা কবজায় নিয়ে নিয়েছে, কিন্তু বিচার বিভাগটা সেইভাবে নিতে পারেনি বলে আমরা বিশ্বাস করছিলাম। কিন্তু বিচার বিভাগটা যে আস্তে আস্তে রাজনৈতিক নেতাদের যে প্রভাব ভীষণভাবে বিস্তার করছে বিচার বিভাগের উপরে, সেটাও কিন্তু বলাই বাহুল্য। এবং সামগ্রিকভাবে যশবন্ত ভার্মার বিষয়টা কিন্তু খুব একটা ধন্দে ফেলেছে। বিষয়টা আপনারা সবাই বললেন ইতিমধ্যে, যে ব্যাপারটা তিনি যেখানে থাকেন, যদিও সেটা তার আওতাধীন, কিন্তু এটা বাইরের, পাঁচিলের বাইরে, এবং এটা স্টোর রুম, এবং সেখানে তার পরিবারের কেউ সাধারণভাবে যাতায়াত করেন না। সেখানে থাকেন বাইরের লোকজন, ওই যারা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে সেই সমস্ত যে কেন্দ্রীয় যে মানে সাফাই কর্মীরা কেন্দ্রীয় সরকারের অধীন, তারা ওখানে থাকেন, তারা সব দেখভাল করে তার বাড়ি, এবং নিরাপত্তা রক্ষীরাও সেখানে থাকে। ফলে সেখানে তার পরিবারের সদস্যরা সেখানে সাধারণভাবে যাতায়াত করেন না। সেখানে এত টাকা, 14ই মার্চ, আজকে অনেকটা সময় পেরিয়ে, আজকে 24 মার্চ, 10 দিন পেরিয়ে গেছে, অনেকটা সময়। কিন্তু তারপরে যারা এই বিষয়টা প্রথম দিকে দেখেছেন বা জেনেছেন, সেখানে তাদের বক্তব্যে কিন্তু একটা পরস্পর বিরোধিতা আছে। যশবন্ত ভার্মার বিরুদ্ধে অভিযোগ যে তার কোয়ার্টার, ফলে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি নির্দোষ দাবি করেছেন, সে বা তার পরিবার কোনোভাবে এর মধ্যে জড়িত নয় বলে দাবি করেছেন। কিন্তু আমরা জেনেছি 14ই মার্চ একটা আগুন লেগেছিল, এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু এই বিচারপতি যিনি ব্যক্তিগত সচিব, তিনি কিন্তু মানে ফোন করে জানিয়েছিলেন আগুন নেভাবার জন্য দমকলকে, এবং দমকল এসেছিল, দমকল কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সেই আগুন নির্বাপিত করেছিল। কিন্তু সেই দমকলের কর্মীরা বা দমকলের যিনি আধিকারিক, তিনি কিন্তু দাবি করেছেন প্রকাশ্যে যে আমরা এরকম কোনো টাকা বা নোট পোড়ানোর কোনো দৃশ্য, কোনো কিছুই আমরা কিন্তু পাইনি, আমরা কিন্তু দেখিনি। পরবর্তীকালে সেখানে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেখানে নোট পাওয়া গেছে, হাত পোড়া নোট। এবং এমনকি পরবর্তীকালে আরো জানা যাচ্ছে, সাফাই কর্মীরা দাবি করছে ওই বাড়ির আশেপাশের বিভিন্ন এলাকায় নাকি ওই পোড়া নোট পাওয়া গেছে, 500 টাকার পোড়া নোট। ফলে সামগ্রিকভাবে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা কি সত্যি সত্যি মানে যশবন্ত ভার্মা তিনি কি দুর্নীতির সঙ্গে জড়িত, দুর্নীতিটা কালো টাকা, নাকি এটা তার বিরুদ্ধে চক্রান্ত?
কিন্তু এখন সত্যটা এখনো আমাদের কাছে ঠিক সেইভাবে সামনে আসেনি। কিন্তু ইতিমধ্যে প্রাথমিকভাবে তাকে কোনো রকম কাজ না দেওয়ার নির্দেশ এসছে, এবং ইন দি মিন টাইম তাকে দিল্লি থেকে আপনার এলাহাবাদ হাইকোর্টে তাকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু সেটা বলা হয়েছে যে এটা মানে ওই ঘটনার প্রেক্ষিতে নয়, এটা তাকে দিল্লি থেকে সাধারণ নিয়মে বা সাধারণভাবে যে তাকে ট্রান্সফার হিসাবে তাকে এলাহাবাদে পাঠানো হয়েছে। কিন্তু ইতিমধ্যে 3 জনের একটা কমিটি গঠন করে দিচ্ছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তারা তদন্ত করছেন, তারা খুব শীঘ্রই তাদের রিপোর্ট দেবেন, এবং তার ভিত্তিতেই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো বা আমরা জানতে বা বুঝতে পারবো সত্যি কি বিচারপতি ভার্মা এই অপরাধে জড়িত, নাকি তার বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে, যেটা হয়তো কোনো এক পক্ষের হয়তো মনোপুত হচ্ছিল না তার কাজকর্ম, তার রায়দান বা তার বিচার পদ্ধতি, সেই জন্য কি তিনি ষড়যন্ত্রের শিকার হলেন। যদি সেটাও হয়, সেটাও কিন্তু বিচার ব্যবস্থার জন্য একটা ভয়ঙ্কর কালো দিক, যে তিনি সত্যি অপরাধী বা তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, নাকি তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ বলেই তাকে দুর্নীতির পাঁক তার গায়ে লেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু যদি যেটাই হোক, সেটাও কিন্তু বিচার বিভাগের জন্য একটা অশনি, মানুষের একটা ধাক্কা খাবে, যে মানুষ সত্যি যাবে কোথায়, শেষ আশ্রয় বিচার বিভাগ। সেখানে যদি এইসব হতে থাকে, আর কলেজিয়াম সিস্টেম বারবার আসছে, যে কলেজিয়াম সিস্টেম সেটাই যে কি সবকিছুর মানে মূলে কলেজিয়াম সিস্টেমটা তুলে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কলেজিয়াম সিস্টেমটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রচন্ড আপত্তি। তারা চাইছে তারা তাদের মতো করে সমস্ত বিচারপতিদের নিয়োগ করবে। ফলে বিচার বিভাগ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমাদের সত্যি খুব আশঙ্কা এবং উদ্বেগের ব্যাপারটা রয়ে যাচ্ছে। একদম একদম পৃথ্বীজয়, এই আশঙ্কা এই উদ্বেগের জায়গা থেকে আইনজীবী হিসেবে, আইনের একদম তরুণ মুখ, তুমি কি দেখছো, মানে কি মনে হচ্ছে, মানে সত্যি উদ্বেগ আর আশঙ্কার জায়গা তো তৈরি হচ্ছেই। দেখুন, কিছু প্রশ্ন আমারও মনে হয়েছে যে এই প্রশ্নের উত্তর আমিও পাইনি। মানে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি, মানে এনি পারসন উইথ কমন সেন্স, মানে তারা কিন্তু কখনোই মানে বাড়ির আউট হাউস বা স্টোর রুম যেখানে সবার মানে অ্যাক্সেস রয়েছে, মানে স্টাফেদের রয়েছে, সেখানে এই এত পরিমাণ টাকা কেউ রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। দ্বিতীয়, এই ব্যক্তির সম্বন্ধে এর আগে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। উনি এলাহাবাদ হাইকোর্টে ছিলেন, দিল্লিতে এসেছিলেন, এর আগে কোনো রকম কেউ বা কারা এই ঘটনার পরে অ্যাটলিস্ট তো কেউ কমপ্লেন করবে বা অভিযোগ জানাবে, সেরকমও এখনো পর্যন্ত উঠে আসেনি। তারপরে হচ্ছে যে যেই নোটগুলো পুড়ে গিয়েছে সেগুলো আদৌ মানে জেনুইন না ফেক কারেন্সি, সেইটাও তদন্তের বিচারে আসবে। হ্যাঁ, এখন যেটা বিষয় হচ্ছে, হয় টাকাটা উনি রেখেছেন অত্যন্ত কনফিডেন্স, না হলে টাকাটা এখানে কেউ ইমপ্ল্যান্ট করে এখানটা কেউ রেখেছে, ওনার এগেনস্টে একটা ষড়যন্ত্র করা হয়েছিল, তাহলে সেটাও তদন্তে উঠে মানে সেটার জন্য একটা তদন্ত মানে অত্যন্ত প্রয়োজন। আর সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করেছে, আশা করি সেটা মানে তারা একদম মানে কোনো রকম মানে বায়াসনেস ছাড়াই তারা তদন্ত করবেন, এবং সেই তদন্তের রিপোর্টের ওপর আমরা আস্থা রাখতে পারি। এবং যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মন্তব্য করাটা উচিত নয়, কারণ জুডিশিয়াল সিস্টেমকে আমরা সেরকম একটা মর্যাদা দিয়ে রেখেছি। যদি আজকে তর্কের খাতিরও ধরাও হয় যে দেখা গেল যে এটা মানে ঘটনা যেটা আমরা অ্যালিগেশন এসছে সেটা সঠিক, তাহলেও মনে রাখতে হবে কোনো একজন বিচারপতির জন্য একটা এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম সেটা করাপ্টেড হতে পারে না। যেমন বলি না যে একটা ট্যাক্সি ড্রাইভার চোর, মানে কি সব ট্যাক্সি ড্রাইভার চোর, একজন লোক অসৎ বলে সবাই অসৎ, কোনো কিছু পুলিশ অফিসার অসৎ বলে কি সমস্ত পুলিশ অফিসার অসৎ হয়ে যায় নাকি? সেটা যেমন নয়, সেরকম যদি দেখাও যায় যে এখানে কোনো একটা পার্টিকুলার ঘটনা হয়েছে, দেখা গেল যে যেটা সন্দেহ করা হচ্ছে সেটাই সঠিক, সেটা পরবর্তীকালে বেরিয়ে এলো, তখনও কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে, তার জন্য কিন্তু যে এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একদম একদম মানে লোয়ার কোর্ট পর্যন্ত, সেখানে যারা ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, জাজেরা রয়েছেন, তারা করাপ্টেড, সেটা ভাবা আমাদের ভুল হবে। এখন হচ্ছে যে ইংল্যান্ডে একটা প্রভাব রয়েছে বা ইংরেজিতে একটা প্রভাব রয়েছে, অ্যাজ সোবার অ্যাজ এ জাজ, মানে ধরেই নেওয়া হয় যে সোবার যদি কেউ হয় তাকে জাজের মতো সোবার হতে হবে। তাহলে সেক্ষেত্রে জাজেদেরও একটা মানে ইমপ্লয়েড কি বলবো, মানে তাদের একটা মানে তাদের এই যে ইমেজটা ধরে রাখার জন্য যে একটা যে প্রচেষ্টা, মানে তার জন্য যে একটা তপস্যা বলুন, সেটাও তাদেরকে কিন্তু করতে হয়। আমরা যেমন মন্দিরে আমাদের যে আস্থা, ঈশ্বরের প্রতি যে আস্থা,
সেটা আমাদের প্রকাশ পায় কিসের ওপরে? সেটা প্রকাশ পায় যে মূর্তির ওপরে, যে মূর্তিকে দেখে আমাদের ভক্তিটা বেড়ে ওঠে। একই রকম জুডিশিয়াল সিস্টেমের ওপর যে আস্থা, সেটাও কিন্তু আমাদের আসে হচ্ছে একজন জাজের ওপরে। সে জাজ কেমন ভাবে তার কলমটা চালাচ্ছেন, কিভাবে তিনি মানে আইনটাকে প্রয়োগ করছেন, কিভাবে উনি ব্যবহার করছেন, মানে তার যে রায়গুলো সেগুলোর উপরে। সেই জন্য এটাও কিন্তু তাদেরও দায় যে জুডিশিয়াল সিস্টেমের উপর যেন এই আস্থাটা সাধারণ মানুষ বজায় রাখে।